আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। দীর্ঘ এক সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে ইরানের বিজয় অর্জিত হয়েছে এবং একটা দারুণ বিজয় পেয়েছে ইরান। তো ডোনাল্ড ট্রাম্প পিছু হটেছেন, এটা আ স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের একটা পরাজয় ঘটেছে। তো ইরানের এই বিজয়টা একটা ঐতিহাসিক ঘটনা এবং সমকালীন পৃথিবীতে এটা একটা বিরাট ঘটনা। তো এই বিজয় শুধু ইরানের জন্য নয়, বা ইরান শুধু এই বিজয়টা অর্জন করেনি। বিশ্বব্যাপী যেসব দেশ, সংগঠন এবং ব্যক্তি যারা এই মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, যারা সোচ্চার হয়েছিল, তো এই বিজয়টা তাদেরও। এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যারা এই ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড এবং ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, প্রতিবাদ মুখর হয়েছিলেন, এই বিজয়টা তাদেরও। তো ইরানের এই বিজয়টা আগামী দিনের বিশ্ব রাজনীতিকে একেবারে পাল্টে দিবে এবং এর প্রভাব সুদূর প্রসারী। এর রাজনৈতিক প্রভাব রয়েছে, অর্থনৈতিক প্রভাব রয়েছে, ভূরাজনৈতিক প্রভাব রয়েছে এবং সব দিক থেকে এটা একটা বিরাট ঘটনা, এই ইরানের এই বিজয় এবং যুক্তরাষ্ট্রের পরাজয়। তো যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে 2 সপ্তাহ যে একটা যুদ্ধবিরতি সম্পন্ন হলো, তাতে পাকিস্তানের যে একটা দুতিয়ালি ছিল, বা পাকিস্তান যে একটা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে, সেটা এক দারুণ কৃতিত্বের বিষয় এবং পাকিস্তান এখন প্রশংসায় ভাসছে। তো যুদ্ধ করতে যেয়ে ডোনাল্ড ট্রাম্প মূলত বেকায়দায় পড়েছিলেন এবং তিনি বেকায়দায় পড়ে তিনি যুদ্ধবিরতির জন্য এই পাকিস্তানের দ্বারস্থ হয়েছিলেন। তো পাকিস্তান মারফত আসলে ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র ইরানের কাছে 15 দফা প্রস্তাব পাঠিয়েছিল এবং ইরান সেটা প্রত্যাখ্যান করেছিল এবং নানাভাবে পাকিস্তান এই প্রস্তাব, পাল্টা প্রস্তাব ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই চালাচালি করছিল। তো ইরানের কাছে এই দূত হিসাবে পাকিস্তান একটা গ্রহণযোগ্যতা পায়। এর কারণ হচ্ছে যে যুদ্ধের শুরু থেকেই পাকিস্তান একটা নিরপেক্ষতা দেখিয়েছিল এবং একটা নিরপেক্ষ ভূমিকা পাকিস্তান তারা দেখিয়েছে উভয় পক্ষের কাছে। তো বিশেষ করে পাকিস্তান সৌদি আরব একটা প্রতিরক্ষা চুক্তি রয়েছে, যেখানে এক দেশের উপরে হামলা মানে আরেক দেশের উপরে হামলা হিসাবে ধরে নেওয়া হবে। তো এই চুক্তি থাকার পরও পাকিস্তান চট করে সৌদি আরবের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে যায়নি। তো এটাই ইরানকে আশ্বস্ত করে। এছাড়া এই পাকিস্তানের সাথে ইরানের একটা দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সে সম্পর্কটা অর্থনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক এবং ভৌগোলিকভাবেও পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ এবং ইরানের অপর স্থানের যে প্রদেশটা রয়েছে, এটা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তো সুতরাং পাকিস্তান এবং ইরানের বন্ধুত্বটা অনেক পুরনো। তো এই পাকিস্তান ছিল উভয় পক্ষের কাছেই এই কারণে তারা একটা গ্রহণযোগ্য দেশ। তো উল্লেখ্য যে ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে 2021 সালের ডোনাল্ড ট্রাম্প যখন আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য নিরাপদে প্রত্যাহার করার প্রয়োজন ছিল, তখন পাকিস্তানের কাছে এ ব্যাপারে সাহায্য চেয়েছিলেন এবং পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান এবং পাক সেনাপ্রধান জেনারেল বাজওয়া, তারা এই মার্কিন যুক্তরাষ্ট্রকে তখন সাহায্য করেছিল এবং আফগানিস্তান থেকে মার্কিন সৈন্যরা এবং অন্যান্য কর্মকর্তারা নিরাপদে ফিরতে পেরেছিল। তো এই ঘটনারও 50 বছর আগে 1970 সালের দিকে পাকিস্তানের দুতিয়ালির মাধ্যমেই যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটা সম্পর্কের সূচনা হয় এবং অতঃপর চীনকে মার্কিন যুক্তরাষ্ট্র একটা স্বীকৃতি দেয় এবং চীন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বৈরিতা যেটা ছিল সেটা অনেকটা কমে আসে এবং তারপর যখন যুক্তরাষ্ট্র চীনকে স্বীকৃতি দিল, তারপর থেকেই চীন জাতিসংঘে তাইওয়ানের পরিবর্তে জাতিসংঘের স্থায়ী সদস্য হয়। নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী যে সদস্য রয়েছে, সেই সদস্যটা চীন হয়। তো এভাবে পাকিস্তান সেখানেও একটা বড় দুতিয়ালির ভূমিকা রেখেছিল। তো সুতরাং যুক্তরাষ্ট্র শুধু এখন নয়, এই অতীতেও পাকিস্তানের তারা যখনই বিপদে পড়েছে পাকিস্তানের শরণাপন্ন হয়েছে বা পাকিস্তানের লাঠি ধরেছে। তো 7 এপ্রিল মধ্যরাতের যে যুদ্ধবিরতির একটা পিছনের কথা রয়েছে, সেটি হলো এমন যে ডোনাল্ড ট্রাম্প 21 মার্চ সর্বপ্রথম ইরানকে হরমুজ প্রণালী খুলে দেবার জন্য একটা আলটিমেটাম দিয়েছিলেন 48 ঘন্টার, এবং তা না হলে তিনি ইরানের সকল পাওয়ার প্ল্যান্ট এবং বৈদ্যুতিক অবকাঠামো সহ বেসামরিক স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়ার একটা হুমকি দিয়েছিলেন। কিন্তু এরপর 23 মার্চ দেখা গেল সেই 48 ঘন্টা পেরোনোর আগেই, কয়েক ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প সেই আলটিমেটামের ডেডলাইনটা আরও 5 দিন তিনি মেয়াদটা বৃদ্ধি করেন। তো এরপর সেই 5 দিনের ডেডলাইন যখন অতিক্রম করতে যাচ্ছে, তার আগেই 26শে মার্চ ডোনাল্ড ট্রাম্প আবার 10 দিনের জন্য নতুন একটা ডেডলাইনের সীমা ইরানের জন্য বর্ধিত করেন বা সীমারেখা টেনে দেন। ফলে এই নতুন ডেডলাইনের যে সময়রেখাটা দাঁড়ায় সেটি হচ্ছে 6 এপ্রিল এবং যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী সেটা রাত 8টা। তো এভাবে ডোনাল্ড ট্রাম্প একের পর এক
তিনি ডেডলাইনের সীমা দিতে থাকেন। কিন্তু এরপর আবার ডোনাল্ড ট্রাম্প 4 এপ্রিল আবার বলেন যে ইরানকে অবশ্যই এই 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ এই আগামী 6 এপ্রিলের নির্ধারিত সময় সীমার মধ্যে তাকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং যুক্তরাষ্ট্রের সাথে একটা ডিল করতে হবে। তবে 5 এপ্রিল এরপর একদিন পরেই ডোনাল্ড ট্রাম্প আবার সেই ডেডলাইনের সময়সীমা আরও একদিনের জন্য বর্ধিত করেন, যেটা দাঁড়ায় 7 এপ্রিল মার্কিন সময় রাত 8টায় নির্ধারিত হয়। তো এই সময়সীমাটা শেষ হবার আগেই ডোনাল্ড ট্রাম্প 12 ঘন্টা আগে একটা ভয়ঙ্কর একটা পোস্ট করেন এবং ঘোষণা দেন যে আজ রাতে একটা সভ্যতার মৃত্যু ঘটবে এবং আর কখনোই সেটা আর ফেরত আসবে না। তো ট্রাম্পের এই হুমকিকে অনেকেই ভাবেন যে এটা ইরানের উপর পারমাণবিক হামলা করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, এবং বিশ্বব্যাপী এটার একটা নিন্দার ঝড় ওঠে, সমালোচনা হয়, এবং এর আশেপাশে মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত অশালীন বক্তব্য রাখেন সেগুলোর একটা প্রচণ্ড সমালোচনার ঝড় বয়ে যায়। তো ফলে ডোনাল্ড ট্রাম্প ঘরে এবং বাইরে, অর্থাৎ দেশে এবং বিদেশে রাজনৈতিক ও আন্তর্জাতিকভাবে চাপে পড়েন। তবে ইরানের জনগণ ট্রাম্পের এই হুমকিকে উপেক্ষা করে, তারা এটাকে পরোয়াই করে না, এবং তারা মৃত্যুর ভয়টাকে উপেক্ষা করে ইরানি জনগণ নিরস্ত্র অবস্থায় একেবারে খালি হাতে রাস্তায় নেমে আসে হাজার হাজার জনতা। এমনকি নারীরাও সমবেত হয় রাস্তায়, এবং তারা নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই মিলে ইরানি জনগণ এই যে সমস্ত বেসামরিক স্থাপনা রয়েছে যেগুলো ডোনাল্ড ট্রাম্প ধ্বংস করে দেবার হুমকি দিয়েছিলেন, সেখানে তারা একটা মানববন্ধন বা মানব ঢাল তৈরি করে ফেলেন। এটা ছিল ভীষণ একটা সাহসিকতার বিষয়। তো এদিকে ইরানের সরকার এবং তাদের সেনাবাহিনী IRGC তারা অনড় থাকে, তারা ট্রাম্পের হুমকিকে পরোয়া করে না, এবং তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনো ধরনের চুক্তি করতে অস্বীকার করে। তো শেষ পর্যন্ত পাকিস্তানের এই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি এই ডেডলাইন শেষ হওয়ার মাত্র 6 ঘন্টা আগে তিনি একটা এক্স অ্যাকাউন্টে একটা পোস্ট করেন, এবং তিনি ইরান এবং ডোনাল্ড ট্রাম্প এই উভয়ের কাছে তিনি যুদ্ধবিরতির আবেদন করেন, এবং সেখানে শাহবাজ শরীফ ট্রাম্পের কাছে উদ্দেশ্য করে তিনি বলেন যে যুক্তরাষ্ট্র যেন 14 দিনের জন্য হামলাটা বন্ধ রাখে। ওদিকে ইরানের প্রতি তিনি আহ্বান জানান যে ইরান যেন 14 দিনের জন্য হরমুজ প্রণালীটা খুলে দেয়। তো অতঃপর এই ডেডলাইন শেষ হওয়ার মাত্র 1 ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান প্রধানমন্ত্রীর এই যে পোস্ট করেছিলেন, টুইট করেছিলেন, সেটার তিনি জবাব দেন। ডোনাল্ড ট্রাম্প লেখেন যে তিনি পাকিস্তান প্রধানমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র হামলাটা ইরানের উপরে 14 দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। তো এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি তিনি টুইট করেন এবং তিনি উল্লেখ করেন যে ইরানের যে 10 দফা প্রস্তাব রয়েছে সেই প্রস্তাবটা যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প বিবেচনা নেওয়ার কারণে এর পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। তো এরপর আমরা দেখতে পেলাম যে ইরানের যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রয়েছে, সর্বোচ্চ পরিষদ, তারা আনুষ্ঠানিকভাবে নিজেদেরকে ইরানকে বিজয়ী ঘোষণা করে এবং তারা একটা বিবৃতি জারি করে এবং যুদ্ধবিরতির তারা আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়। তো এভাবেই এই যুদ্ধবিরতিটা স্বাক্ষর হলো। তো এখন কথা হলো, ডোনাল্ড ট্রাম্প কি নিছক এই পাকিস্তানের প্রধানমন্ত্রীর অনুরোধেই সাড়া দিয়ে তিনি যুদ্ধবিরতিতে রাজি হলেন? এটা একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। তো এর উত্তর হলো যে না, তিনি এই শাহবাজ শরীফের অনুরোধটা নিছক এই অনুরোধেই তিনি সাড়া দিয়ে যুদ্ধবিরতিতে যাননি। এক্ষেত্রে মনে রাখা দরকার যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বা পাকিস্তানের ভূমিকাটা একটা বাহকের মতো। ডোনাল্ড ট্রাম্পের বা যুক্তরাষ্ট্রের কথাগুলো ইরানকে পৌঁছে দিচ্ছিল এবং ইরানের কথাগুলো বা পাল্টা প্রস্তাবগুলো যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিচ্ছিল। তা আসলে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্যই এই বিগত 17 দিন ধরে তিনি ক্রমাগতভাবে ডেডলাইন এবং বিভিন্ন ধরনের আলটিমেটাম ইরানের উপর দিয়ে যাচ্ছিলেন এবং বারবার তা বর্ধিত করছিলেন। তো ডোনাল্ড ট্রাম্প এটার একটা তিনি কৌশল হাতে নিয়েছিলেন এমন যে যদি এই ডেডলাইন বা এই সময় রেখার মধ্যেই বা তার হুমকিতেই যদি ইরানের সাথে একটা সমঝোতা হয় তখন তাকে যুক্তরাষ্ট্রকে বিজয়ী দেখানো যাবে বা ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী দাবি করতে পারবেন এবং তিনি বলতে পারবেন যে দেখো আমার হুমকিতেই কাজ হয়েছে এবং ইরান বশ্যতা স্বীকার করেছে। তো এই কারণে ডোনাল্ড ট্রাম্প এই গত 21 মার্চ থেকে কয়েক দফা এই ডেডলাইনের সময়কালটা বর্ধিত করছিলেন। তো আসলে এর মাঝে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের মারফত একটা যুদ্ধবিরতির চেষ্টা করছিলেন এবং পাকিস্তানের মারফত ডোনাল্ড ট্রাম্প ইরানকে বারবার বিভিন্ন ধরনের নেগোসিয়েশন করার জন্য মেসেজগুলো পাঠাচ্ছিলেন। তো যেহেতু ইরান আর কিছুতেই ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করছিল না এবং ডোনাল্ড ট্রাম্পের উপরে সকল বিশ্বাস বা যুক্তরাষ্ট্রের উপর থেকে সকল বিশ্বাস ইরানের উঠে গিয়েছিল, সেজন্য এই ডোনাল্ড ট্রাম্প অবশেষে এই পাকিস্তানের লাঠিটা তিনি ধরেন বা এই লাঠিকে অবলম্বন করে যুদ্ধবিরতির একটা চেষ্টা করেন। তো এখন কথা হলো যে ডোনাল্ড ট্রাম্প কেন এই যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হলেন।
তো কেন তিনি এই ইরানের 10 দফা দাবিকে ভিত্তি ধরে পরবর্তী আলোচনা চালাতে তিনি রাজি হলেন? তো প্রথমত এটার বড় যে কারণটা হচ্ছে ইরানের যুদ্ধ সক্ষমতা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই যুদ্ধ সক্ষমতা এবং ইরানের যে যুদ্ধ পারদর্শিতা, এটাই মূল কারণ হচ্ছে যুদ্ধবিরতির। ইরান যদি যুদ্ধ ক্ষমতা না থাকতো, ইরান যদি হেরে যেত, তাহলে ইরান আত্মসমর্পণ করতে বাধ্য হতো এবং যুদ্ধবিরতির তখন প্রয়োজন হতো না। আর দ্বিতীয় যে কারণটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বিপুল যুদ্ধ ব্যয় হচ্ছিল মাত্র এই 39 দিনের যুদ্ধে। তারা $47 বিলিয়ন বেশি হারিয়েছে বা তাদের ক্ষতি হয়েছে। আর তৃতীয় যে কারণটা হচ্ছে সেটি হলো যে যুক্তরাষ্ট্র উপলব্ধি করতে পেরেছে যে শুধু আকাশ যুদ্ধের মাধ্যমেই বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানকে পরাজিত করা সম্ভব না, ইরান দখল করা সম্ভব না, এবং ইরান তাতে কোনো চুক্তিতেও রাজি হবে না। তো এর জন্য একটা দ্বিতীয় বিকল্প ছিল স্থলবাহিনীর আক্রমণ। কিন্তু এভাবে মার্কিন সৈন্য ইরানের ভূমিতে প্রবেশ করলে তারা ব্যাপক হারে নিহত হতে থাকবে, হতাহত হতে থাকবে, এই আশঙ্কা থেকে ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনা থেকে পিছিয়ে যান। আর চতুর্থ যে কারণটা রয়েছে, ইরান কৌশল নিয়েছিল টিট ফর টাট বা ফায়ার ফর ফায়ার, এই কৌশলটা। অর্থাৎ যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের যে সমস্ত বেসামরিক স্থাপনায় হামলা করবে, ইরানও ঠিক মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর উপর মার্কিন স্থাপনায় এবং ইসরায়েলের অভ্যন্তরে তাদের স্থাপনাগুলোতে আক্রমণ করবে এবং সেভাবেই ইরান সুনিপুণভাবে আক্রমণগুলো করেছিল। আর পঞ্চমত যে কারণটা রয়েছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টিতে একটা বিদ্রোহ দেখা দেয়। রিপাবলিকান দলের অনেক হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট, এই উভয় কক্ষের সংসদ সদস্যরা বা কংগ্রেস সদস্যরা তারা ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিতে থাকেন এবং একটা যুদ্ধবিরোধী মনোভাব তারা পোষণ করতে থাকেন। আর ষষ্ঠ আরেকটা কারণ রয়েছে, সেটি হলো যে মার্কিন জনমত ক্রমেই ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে চলে যাচ্ছিল এবং ডোনাল্ড ট্রাম্প আগামী নভেম্বরে যে মধ্যবর্তী নির্বাচন রয়েছে সেটাতে যে একটা বড় ধরনের পরাজয় ঘটতে যাচ্ছে, সেটাতেই তিনি বিচলিত হয়ে পড়েন এবং এই যুদ্ধ থেকে তিনি পিছিয়ে আসেন। আরও একটি যে কারণটা, সেটি হলো ডোনাল্ড ট্রাম্প অনেক চেষ্টা করেও, হুমকি দিয়েও ন্যাটো কিংবা ইউরোপীয় মিত্রদের বা বিশ্বের অন্যান্য যে সমস্ত জায়গায় তাদের মিত্র দেশ রয়েছে সেগুলোর তিনি কোনো সমর্থন লাভ করতে ব্যর্থ হন। এটাও একটা বড় কারণ ছিল। আরও একটা বড় কারণ হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও এর বাইরে ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলো ছাড়াও বিশ্বের আরও বহু রাষ্ট্রের সমর্থন বা আন্তর্জাতিক অঙ্গনের কূটনৈতিক সমর্থনটা ডোনাল্ড ট্রাম্প পেতে ব্যর্থ হয়েছেন। যেমন 7 এপ্রিল বাহরাইন এবং এই সংযুক্ত আরব আমিরাতের প্রচেষ্টায় জাতিসংঘে হরমুজ প্রণালী জোর করে খুলে দেবার বা শক্তি প্রয়োগের মাধ্যমে খুলে দেবার একটা প্রস্তাব আনা হয়েছিল। সেটাতে চীন এবং রাশিয়া ভেটো দেয় এবং আরও 2টি দেশ পাকিস্তান এবং কম্বোডিয়া ভোটদানে বিরত থাকে, যার ফলে এই প্রস্তাবটা আর পাশ হতে পারে না। এটা ছিল ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বিরাট ধাক্কা। তো এছাড়া মার্কিন অর্থনীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীব্যাপী যে ব্যবসা বাণিজ্য করে থাকে সেটারও ভীষণ ক্ষতি হচ্ছিল। আর আরও একটি কারণ, যুক্তরাষ্ট্র উপলব্ধি করেছে যে এই ইরান আক্রমণের ফলে মূলত যে যুদ্ধটা শুরু করা হয়েছে তাতে বরঞ্চ রাশিয়া অনেক লাভবান হচ্ছে এবং চীনও লাভবান হচ্ছে, এর উল্টো দিকে যুক্তরাষ্ট্র কিছুই লাভ করতে পারছে না। সুতরাং এসব কারণেই ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতিতে গেছেন এবং যা তিনি আরও 17 দিন আগে থেকে, অর্থাৎ সেই 21 মার্চ থেকে তিনি এটা চাইছিলেন যে একটা যুদ্ধবিরতি হোক, কিন্তু ইরান কখনোই যুদ্ধবিরতিটা চায়নি। ইরান এই ডোনাল্ড ট্রাম্পের যে 15 দফা প্রস্তাবে রাজি হচ্ছিল না, এটার কারণটাই ছিল যে ইরান পাল্টা একটা 10 দফা প্রস্তাব দিবে যেটা ইরানের অনুকূলে থাকবে। তো ইরান তখনই রাজি হলো যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের সেই 10 দফা বিবেচনায় নিতে বাধ্য হলেন, তখনই ইরান এই যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছে। আর এদিকে ইরানের জনগণ এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় মনে করছেন, তারা রাস্তায় রাস্তায় উল্লাস এবং আনন্দ প্রকাশ করছেন। এমনকি ইরানের বাইরে ইরাক এবং ইয়েমেনেও ব্যাপক একটা জনতার মধ্যে একটা আনন্দ উল্লাস দেখা দিয়েছে। এবং এই যে উপসাগরীয় যে 6টি দেশ রয়েছে সেখানেও যদি এই মিছিল সমাবেশ নিষিদ্ধ না হতো তাহলে তারাও ইরানের পক্ষে তারা বিজয় মিছিল বের করত। তো অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে বিজয়ী ঘোষণা করছেন, কিন্তু মার্কিন জনগণ ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করছেন না। এমনকি মার্কিন গণমাধ্যমগুলো, যারা প্রসিদ্ধ গণমাধ্যম রয়েছে, তারাও এই ডোনাল্ড ট্রাম্পের যে বিজয় দাবিটাকে তারা প্রত্যাখ্যান করেছে, নাকচ করেছে, তারা এটাকে যুক্তরাষ্ট্রের পরাজয় হিসাবে দেখছে। সুতরাং এই যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বা যুক্তরাষ্ট্র সম্পর্কে, ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যে একটা পারসেপশনটা তৈরি হলো, সেটাই যুক্তরাষ্ট্রের একটা নেতিবাচক যে ধারণা তৈরি হলো, সেটা যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় পরাজয় হয়ে দাঁড়ালো।
এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।